সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে একটা প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনার্থিক ক্লাস। কাছে এবং দূরের যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি অন করছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিকভাবে প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন এবং সেই সাথে জানাচ্ছি অশেষ কৃতজ্ঞতা। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কবিতা। কাজী নজরুল ইসলামের একটু রোমান্টিক কবিতা, আবার একই সঙ্গে এটি একটি বিরহের কবিতা। কোন কবিতার কথা বলছি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি চৈতি হাওয়া কবিতার কথা বলছি। এই চৈতি হাওয়া কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত তার নাম হলো ছায়ানট। এই ছায়ানটের অনেকগুলো কবিতা আছে। এটি যখন প্রথম প্রকাশিত হয় তখন এর মূল্য ছিল মাত্র 5 শিকা। বিশ্বাস হয় আজকের যুগে 5 শিকা শিখে 1 টাকাও চলে না। হ্যাঁ, কিন্তু এটা একটা সময় বইয়ের মূল্য ছিল 5 শিকা। তো যাই হোক, তো এই ছায়ানট কাব্যের কি বলছি ছায়ানট, এই ছায়ানট কাব্যের চতুর্থতম কবিতাই হলো আমাদের চৈতি হাওয়া। আমরা পুরো কবিতাটি ধরে ধরে একেবারে লাইন টু লাইন বা লাইন বাই লাইন আমরা ধরে ধরে বিশ্লেষণ করার চেষ্টা করব। একটু মনে রাখবেন যে কবিতার প্রেক্ষাপটটা আমি একটু আলোচনা করে নিই, জাস্ট প্রেক্ষাপটটা, তারপর আমরা ধরে ধরে ব্যাখ্যা করব। কবিতা কখন, কেন, কি কারণে লেখা হলো বা মূল প্রতিপাদ্য বিষয়টা কি। নামটা একটু ধরে নিন। নামটা কি বলেছি? চৈতি হাওয়া। চৈত্র মাসের যে হাওয়া, এক কথায় আমরা সেটাকে বলে থাকি চৈতি হাওয়া। নজরুল কোন একটা সময়, কোন এক চৈত্র মাসে কুমিল্লার কান্দির পাড়ে গিয়েছিলেন। সেই কান্দির পাড়ের কাছেই একটি নদী আছে। নদী হলো গোমতী নদী। গোমতী নদী কিন্তু একে কিন্তু বলা হয় কুমিল্লার দুঃখ। আপনারা কিন্তু জানেন, যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনারা করতে যাচ্ছেন, আপনারা কিন্তু এটা জানেন, কুমিল্লার দুঃখ গোমতী নদী। এই গোমতী নদীর পাড় দিয়ে উনি একটা সময় হাঁটতেছিলেন। এই হাঁটতে হাঁটতে একটা সময় ওনার চোখ পড়ে গেল খেওয়া নৌকার দিকে। খেওয়া নৌকার দিকে চোখ পড়তে উনি অনেকটা স্মৃতিবিদ হয়ে গেলেন। ঠিক ওনার মনে পড়ে গেল, ঠিক এইরকম চৈত্র মাসের কোনো একটা দিনে ওনার একজন প্রিয়া ছিল, ওনার একজন কাছের মানুষ ছিল, ওনার একজন সঙ্গী ছিল। সেই কাছের মানুষ, সেই কাছের প্রিয়া, সেই প্রিয়তমা এইরকম কোন একটা চৈত্র মাসের সময় হারিয়ে গিয়েছে। বিভিন্ন সাহিত্য সমালোচক নানাভাবে ব্যাখ্যা করে থাকেন, কিন্তু এর সাথে কবির বাস্তব জীবনের কি রয়েছে? সাযুজ্য রয়েছে। আমরা দেখি যে কবির জীবনে যিনি ব্যাপকভাবে কবির জীবনকে প্রভাবিত করেছিলেন তিনি হলেন নার্গিস আক্তার। 1937 সালে নার্গিস আক্তারের একটা পত্রের উনি উত্তর দিতে যাচ্ছিলেন। এই পত্রের উত্তরের শেষের দিকে উনি যা বোঝাতে চাইলেন সেটা হচ্ছে, আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি চৈতি হাওয়া, এই চৈতি হাওয়ার 15 নম্বর স্তবক, হ্যাঁ 15 নম্বর স্তবকের সাথে প্রায় হুবহু মিল রয়েছে। উনি মানে তার চিঠির ভাষ্যে এটা বোঝাতে চাইলেন, হ্যাঁ, যে আমি তোমাকে আজ পেয়েও হারালাম, পরপরের ঘাটে তোমার সাথে আমার কি হবে, আবার হয়তো দেখা হবে। এই কবিতার মানে শেষেও কিন্তু মানে তিনি ওইভাবে বোঝাতে চাইলেন, পরপরের ঘাটে আবারও দেখা হবে। মানে আমি বোঝাতে চাইলাম যে তার ব্যক্তি জীবনের সাথে আমাদের মানে কাব্যিক জীবনের কিন্তু অনেকটা কি মেলবন্ধন রয়েছে। এই কারণে অনেক সাহিত্য বোদ্ধারা মনে করেন সরাসরি কবির ব্যক্তি জীবনের প্রভাবই কবিতার মধ্যে রয়েছে। যদিও কবি কবিতা লেখার পর তিনি হয়ে যান সর্বজনীন, অর্থাৎ যে পড়ে মনে হবে যেন এটি তার মানে তার জীবনেরই কোনো ঘটনা অথবা পরিচিত কোনো ঘটনা। আসলে সেরা কবিতাগুলো তো তাই, যে কবিতাগুলো তার মানে অনুভূতির সাথে ব্যাপকভাবে প্রভাবিত হয়। হ্যাঁ, ক্লাসিক্যাল যতগুলো আমরা কবিতা দেখি সবগুলো এরকম। তো যেটা বলতেছিলাম, আমাদের চৈতি হাওয়া কবিতা নিয়ে। চৈতি হাওয়া কবিতার মধ্যে সর্বমোট স্তবকের সংখ্যা হলো, কি বলেছি, স্তবকের সংখ্যা হলো 15টি। একটু মাথায় রাখুন, আপনার কিন্তু বহু নির্বাচনী মানে শর্ট প্রশ্ন কিন্তু আপনাদের আসে। তো যদি এভাবে প্রশ্ন আসে যে চৈতি হাওয়া কবিতার মধ্যে কয়টি স্তবক রয়েছে, আপনি কিন্তু অনায়াসে লিখতে পারবেন।
15টি স্তবক রয়েছে। তো প্রতিটা স্তবকের পংক্তি সংখ্যা কত, লাইনের সংখ্যা কত? পংক্তি মানে হচ্ছে আমরা যেটাকে লাইন বা চরণ বলি। প্রতিটা স্তবকে চরণের সংখ্যা বা লাইনের সংখ্যা বা পংক্তির সংখ্যা হলো 6। কতটি বলেছি? 6টি। টোটালটাই হচ্ছে একটি রোমান্টিক কবিতা। তিনি বসন্তকে বন্দনা করে এই রোমান্টিক কবিতাটি রচনা করেছেন। তার কবিতাতে বসন্ত এত সুন্দর, এত সাবলীল, এত নির্মমভাবে এসেছে যে এইরকম একটা কবিতা মানে বাংলা সাহিত্যে সিমিলার কবিতা মানে খুঁজে পাওয়া ভার। দ্বিতীয় বিষয় হলো তার জীবনে যেটা বলেছি, মানে নার্গিস আশার খানম ওরফে সৈয়দা বেগম। এই নার্গিস মানে কি? নার্গিস মানে কিন্তু তার নাম ছিল না, তার প্রিয়তমার নাম কিন্তু নার্গিস ছিল না। নজরুল ভালোবেসে তার প্রিয়তমার নাম এটা করেছিলেন। হ্যাঁ, নার্গিসটা কি? নার্গিসটা হলো বসন্তের অমরাবতী একটা ফুল, সেই ফুলের সাথে তুলনা করে তিনি তার প্রিয়তমার নাম রেখেছিলেন। তো যাই হোক, এই কবিতার মধ্যে মানে পুরো প্রকৃতিটাই এসেছে মানে ভাবের অনুষঙ্গ হিসেবে, রোমান্টিকতার অনুষঙ্গ হিসেবে। আবার একই সাথে প্রিয়তমাকে তিনি উপস্থাপন করেছেন বা প্রিয়তমাকে তিনি খুঁজেছেন প্রকৃতির অনুষঙ্গে, প্রকৃতির বিভিন্ন উপাদান, বিভিন্ন উপকরণের মধ্য দিয়ে। আসুন আমরা এখন মূল কবিতাটি প্রত্যেকটা পংক্তি লাইন বাই লাইন ধরে ধরে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। হারিয়ে গেছো অন্ধকারে, পাইনি খুঁজিয়া, আজকে তোমার আমার মাঝে সত্য পারাবার, আজকে তুমি জন্মদিন, স্মরণগানে ইব্রাহিম, হাতটি ফিরিয়ে হারিয়ে যাওয়ার অকুল অন্ধকার, এই সে হেতায় হারিয়ে গেছে কুড়িয়ে পাওয়া হার। আপনাদের কিন্তু প্রথমে বলেছি এই কবিতাটি উনি লিখেছিলেন কুমিল্লার গোমতী নদীর তীরে দাঁড়িয়ে, মানে তীরবর্তী তীরে দাঁড়িয়ে খেওয়া নৌকাগুলো যখন আসা যাওয়া করতেছিল, মানে পারাপারের সেই দৃশ্য দেখে তার অনেক দিন আগে সেই স্মৃতিটা মনে পড়ে গেছিল এবং সেই স্মৃতি রোমন্থন করে এই কবিতাটা তিনি লিখেছেন। টোটালি একটি রোমান্টিক কবিতা এবং এই কবিতার মধ্যে কিন্তু কি রয়েছে, একটু বিরহের কিন্তু ছাপ রয়েছে। হ্যাঁ, বেদনা ভারত যেটাকে আমরা বলে থাকি। আমরা আসলে একটু লাইন টু লাইন। হারিয়ে গেছো অন্ধকারে, পাইনি খুঁজিয়া, অর্থাৎ এমন একটা সময়ে সে খুঁজতেছিল যখন তার প্রিয়া আর কাছে নেই, এবং এটাকে সে উপমায়িত করেছে তুমি অন্ধকারে হারিয়ে গেছো। আজকে তোমার আমার মাঝে সপ্ত পারাবার, আমি দেখুন ডান দিকে শব্দার্থগুলো দিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সপ্ত মানে হচ্ছে 7, বলছি আজকে তোমার আমার মাঝে সপ্ত পারাবার। পারাবার মানে হচ্ছে সমুদ্র, তার মানে তুমি বুঝতে চাইলে তোমার আমার মাঝে 7 সমুদ্র ব্যবধান আছে। এটা আর কি অর্থে আব্দিক অর্থে বোঝাচ্ছে বিস্তর দূরত্ব বা বিস্তর ব্যবধান, অনেক দূরত্ব, দুজন দূরত্ব। আজকে তোমার জন্মদিন, স্মরণবেলায় নেই, অর্থাৎ যে সময় সে এই বিষয়টা ফিল করতেছে সেদিন ছিল তার প্রিয়ার জন্মদিন। আক্ষরিক অর্থে জন্মদিন হলেও প্রকৃত অর্থে তিনি বোঝাতে চেয়েছেন যেহেতু এই দিনই তোমার সাথে বা প্রিয়ার সাথে তার সম্পর্ক শুরু হয়েছিল, এই শুরুটাকেই তিনি জন্মদিন হিসেবে এখানে অভিহিত করেছেন। কিন্তু এই জন্মদিন উপলক্ষেও মানে যখন সে স্মরণ করতেছে তখন মানে তার কাছে মনে হচ্ছে সে যেন নিদ্রাহীন। হাতটি ফিরি হারিয়ে যাওয়ার অকুল অন্ধকার, অর্থাৎ দুই হাতে সে অন্ধকারগুলো কবিকে ফিরে পাওয়ার চেষ্টা করতেছে। এই সে হেতায় হারিয়ে গেছে কুড়িয়ে পাওয়া, এখানে পঙ্ক্তির শব্দগুলো এইখানে আপনাদের সহজ হারিয়ে গেছে, যে হার্টের শব্দগুলো ডান দিকে আমি দিয়ে দিয়েছি, অর্থাৎ এই স্থানে সে ভালোবাসাটি যাতে আপনাদের এবং এই স্থানে সে ভালোবাসাটিকে খুঁজতেছে, অকুল যেটা হারের সাথে সে প্রতি করতে উপনীত করেছে এই স্থানে বা এখানে। শূন্য ছিল নিতল দিঘির শীতল কালো জল, কেন তুমি ফুকিয়ে সেথা দেখা নিব পর। আধার দিঘির রাঙলে মুখ নিটুল ঢেউয়ে ভাঙলে বল, কোন পূজারে নিজে ছেড়ে ছিন্ন তোমার দল, দেখেছি আজ কোন দেবতা কোন সে পাশান্তর,
শূন্য ছিল নিতল দিঘি শীতল তল। কবি এখানে তার হৃদয়কে দিঘির সাথে তুলনা করেছেন। এই দিঘিটা এমন দিঘি, কবির ভাষায় এটি হলো নিতল। নিতল মানে হচ্ছে পাতাল, যেটিকে আমরা বলি গভীর নিম্নস্থল, অর্থাৎ পুকুরের নিচের অংশ। সাধারণত দিঘিগুলো কেমন থাকে, লম্বা বা বড় পুকুরকে আমরা দিঘি বলে থাকি। কবি বোঝাতে চেয়েছেন তার হৃদয়টা অনেকটা দিঘির মতো। দিঘিতে যেরকম টলমলে পানি থাকে, হ্যাঁ, তার হৃদয় এরকম অনেক আবেগ, উচ্ছ্বাস, অনুভূতিতে সমৃদ্ধ ছিল, ভালোবাসাতেই পূর্ণ ছিল। সেই ভালোবাসাময় অবস্থায় অনেকটা দিঘির মতো সেখানে সে কি করেছে, কেন তুমি ফুটলে সেথা ব্যথার নীলোৎপল। অর্থাৎ কবি বলতে যাচ্ছেন যে সেখানে তুমি ব্যথার নীলোৎপল হয়ে কেন তুমি ফুটলে, যেখানে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়ার কথা, সেখানে তুমি নীল যে উৎপল সেটি হলো নীল উৎপল, মানে নীল পদ্ম ফুল আর কি। এটা একটা অনেকটা বর্তমানে বিরহের প্রতীক হিসেবে কাজ করতেছে। সেখানে সে মানে ব্যথার নীল উৎপল হয়ে সে ফুটল। আধার দিঘির রাঙলে মুখ, নিটুল ঢেউয়ের ভাঙলে বুক, কোন পূজারে নিল ছেড়ে ছিন্ন তোমার দল, ঢেকেছে আজ কোন দেবতা, কোন সে পাষাণতল, কোন সে পাষাণতল। কই বোঝাতে চাইলেন যে আধার দিঘির রাঙলে মুখ, অর্থাৎ দিঘি, আধার মানে হচ্ছে অন্ধকার, এই অন্ধকারাচ্ছন্ন দিঘিতে মানে সেই জন্য রাঙিয়ে দিয়েছি। নিটুল ঢেউয়ের ভাঙলে বুক, অর্থাৎ পুকুরের মধ্যে যেরকম ঢিল ছুড়লে যেরকম পানির ঢেউ খুলে, অর্থাৎ তার নিশ্চলতা যেরকম ভেঙে যায়, তেমনি কবির ভালোবাসার মধ্যেও তেমনি একটি ঢিল দিয়েছেন সে। এটা অনেকটা ব্যথার ঢিল, মানে বিচ্ছিন্নতার ঢিল যেটাকে বলা হয়ে থাকে। কবি এইটারই প্রায়োগিক দিকে এখানে বোঝাতে চাইছেন যে কোন পূজারে নিল ছেড়ে ছিন্ন তোমার দল, তোমাকে কে তোমাকে নিয়ে গেল, কোন সে প্রেমিক পুরুষ। যদিও পূজারী অর্থ ব্রাহ্মণ বর্ণের হিন্দু হয়ে পূজারী হয়, কিন্তু এখানে প্রেমিক অর্থে এটি ব্যবহৃত হয়েছে। ঢেকেছে আজ কোন দেবতা, কোন সে পাষাণতল, অর্থাৎ এটি কোন দেবতার পাষাণতল এটা ঢেকে দিয়েছে। আস্ত খেয়ার হারামানিক, বুঝাই করা না, আসছে নি তুই ফিরিয়ে দেওয়া উদয় পারের গা, ঘাটে আমি রই বসে, আমার মানিক কই বসে, পাড়া বাড়ির ঢেউ দুলানি, হামছে বুকে ঘা, আমি খুঁজি ভিড়ের মাঝে চেনা কমল পা। আস্ত খেয়ার হারামানিক, বুঝাই করা না, আসছে নি তুই ফিরিয়ে দেওয়া উদয় পারের গা। কবি লাইন দিয়ে বোঝাতে চেয়েছেন আস্ত মানে হচ্ছে পুরনো, খেয়ার হারামানিক বুঝাই করা না, অর্থাৎ নৌকাতে যেরকম বোঝাই করা পণ্য থাকে, এরকম একটি চিত্রকল্প তিনি এখানে বোঝানোর চেষ্টা করেছেন। আসছে নিতুই ফিরিয়ে দেওয়ার উদয় পারের গা, নীতি মানে হচ্ছে নিত্য বা নিত্যানন্দ, অর্থাৎ মানে প্রত্যেক দিন যেরকম নৌকা করে উদয় পাড়ের মানে সামনে কিংবা বামে, এখানে মানে গ্রাম অঞ্চলের কথা বোঝানো হয়েছে। তার দৃশ্যমান যে গ্রামগুলো রয়েছে, এক গ্রাম থেকে আরো গ্রামে যেরকম নৌকাগুলো বোঝাই করে মানে নৌকা বোঝাই করে যে পণ্যগুলো, সেগুলোকে তিনি হারামানিকের সাথে তুলনা করেছেন আর কি। এরকম প্রত্যেক দিন যেরকম নৌকা বোঝাই করে এক গ্রাম থেকে অন্য গ্রামে যায়, এরকম চিত্রকল্প তিনি এখানে বোঝানোর চেষ্টা করেছেন। ঘাটে আমি রই বসে, তিনি বলতেছেন আমি এগুলো প্রতিদিনই আমি দেখি যে এই রত্নমানিক নিয়ে, হারামানিক নিয়ে নৌকা করে বোঝাই করে নৌকাগুলো দূর দূরান্ত থেকে এদিকে আসছে। আমার মানিক কই গোসে, এইগুলো দেখে তিনি অস্থির হয়ে তিনি বলতেছেন, ব্যাকুল হয়ে তিনি বলতেছেন আমার মানিক কই গোসে, অর্থাৎ এত কিছু পায়, এত উপকরণ পায়, এগুলোর মধ্যে খেয়ার মধ্যে এত এত মানুষ পায়, কিন্তু আমার সেই মানুষটা কই। ওই যে একটা গান আছে না, এই মানুষটার ভিড়ে আমার সেই মানুষটা কই, পাড়া পাড়ে ঢেউ দুয়ানি, হামছে বুকে ঘা, আমি খুঁজি ভিড়ের মাঝে চেনা কমল পা। ঠিক এইরকমই চিত্রকল্প, অর্থাৎ এত মানুষ আসে যায়, মানে এই যে ঢেউ দুলনে গুলো একের পর একই নদীর পাড়ে আশ্রে পড়তেছে, একের পর এক মানুষ কিন্তু খেয়া থেকে নেমে যাচ্ছে, এত মানুষ এত ভিড়ের মধ্যে কবি কি করতেছেন, বারবার সে তার চেনা কমল পাটি খুঁজে বেড়াচ্ছে।
বইছে আবার চৈতি হাওয়া, গুমড়ে ওঠে মন, পেয়েছিলাম এমনই হাওয়ায় তোমার পরশন। তেমনি আবার মহুয়া মৌ, মৌমাছিদের কৃষ্ণা বউ, পান করে ওই ঢুলছে নেশায়, দুলছে মহুল বন, ফুল শৌখিন দক্ষিণ হাওয়ায় কানন চাটন। কবি বোঝাতে চেয়েছেন বইছে আবার চৈতি হাওয়া, গুমড়ে ওঠে মন, অর্থাৎ চৈতি হাওয়া মানে হচ্ছে চৈত্র মাসের যে হাওয়া, চৈত্র মাসের হাওয়া বইছে। চৈত্র মাসের হাওয়া বলতে উনি বোঝাতে চেয়েছেন যে বাসন্তী হাওয়া, বাসন্তী হাওয়ায় আমাদের যেরকম মন, আমাদের যেরকম শরীর চাঙ্গা হয়ে ওঠে, অর্থাৎ প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার জন্য আমরা যেরকম ব্যাকুল অস্থির অধীর হয়ে উঠি, মানে এরকম একটি চিত্রকল্প দৃশ্যকল্প তিনি বোঝাতে চেয়েছেন। পেয়েছিলাম এমনই হাওয়ায় তোমার পরশন, অর্থাৎ এইরকমই চৈত্র মাসের হাওয়ায়, ফুরফুরে হাওয়ায় তোমার কিন্তু স্পর্শ পেয়েছিলাম। পরশন মানে হচ্ছে স্পর্শ, তোমার ছোঁয়া পেয়েছিলাম। তেমনি আবার মহুয়া মৌ, মৌমাছিদের কৃষ্ণাবু, পান করে ডুলছে নেশায়, দুলছে মহুল বন। তার মানে তিনি বোঝাতে চেয়েছেন মৌমাছিদের যে কালো বউ, কৃষ্ণা মানে কালো, কালো বউ যেরকম, হ্যাঁ, মহুয়া মৌ কালো কৃষ্ণা বউ যেরকম মধু পান করে যেরকম নেশায় ডুলে, হ্যাঁ, এইরকমই যেন আমি এই দক্ষিণে মানে চৈতি হাওয়ায় আমি যেরকম অস্থির হয়ে আমি তোমার জন্য অপেক্ষায় অধীর ব্যাকুল ছিলাম। পড়ছে মনে টগর চাপা, বেলচামিনী জয়ী, মধুর দিকে যাদের শাখা আপনি যেত নয়। মধুর মানে হচ্ছে মধু সংগ্রহকারী, অর্থাৎ এই মধু সংগ্রহকারীকে দেখে যেরকম মাথা নত করতো, আপনি যেত নয় মানে মাথা নত করতো টগর চাপা বেলচামিনী, হ্যাঁ, হাসতে তুমি দুলিয়ে ডাল, অর্থাৎ এই গাছগুলো যে ডাল আছে এই ডালগুলো তুমি দুলিয়ে দুলিয়ে কি করতে হাসতে, গোলাপ হয়ে ফুটতো গাল। কবির কাছে মনে হয়েছে যে সময় সে হাসতো সে সময় যেন তার কি, তার গালও ফুটতো, যেরকম গালে টুট পড়লে আমরা যেরকম বলে থাকি গোলাপ হয়ে ফুটতো গাল, অর্থাৎ তার গালটি রঙিন হয়ে উঠতো। থর কমলে আউড়ে যেত তপ্ত উগাল ছই, বকুল শাখা ব্যাকুল হতো টলমলাতো হই। টলমলাতো মানে টলমল মানে হচ্ছে কম্পমান বা অস্থির, আর ভূই শব্দের অর্থ হচ্ছে মাটি। তিনি মানে বলতে চাচ্ছেন যে থর কমলি, আমরা যেটাকে কমলি বলি, এটা আঞ্চলিক ভাষায় উনি অনেক আঞ্চলিক শব্দ ব্যবহার করেছেন। যখন তার গাল হাসতো মানে দৃশ্যকল্পটা কবির কাছে এমনই মনে হয়েছে যেন থর কমলিও মানে ঘূর্ণাবর্তীর মতো তার গাল ছুঁয়ে যেত। বেকুল শাখা, বকুল শাখা ব্যাকুল হতো, অর্থাৎ বকুলের শাখাগুলো যেন ব্যাকুল হয়ে উঠতো, মানে তার এই মানে সৌন্দর্য দেখে টলমলত হয়ে, অর্থাৎ মাটু কেমন অস্থির হয়ে উঠতো প্রিয়ার এরূপ সৌন্দর্য দেখে। আমরা দেখি মধ্যযুগে এরকম কিন্তু অনেক কবি, যেমন কবি আলাউল যখন পদ্মাবতী লিখেছেন, প্রিয়ার সৌন্দর্য লিখেছেন উনি পৃষ্ঠার পর পৃষ্ঠা। মানে এটা কি বলা হয় রোমান্টিকতা, মানে ভালোবাসাকে কবিরা নানাভাবে কি করেছেন প্রকাশ করার চেষ্টা করেছেন আবেগের উড়নফুন দিয়ে। চৈতি রাতের গাইত গজল বুলবুলিয়ার বর, বুলবুলিয়া অর্থাৎ বুলবুলির স্বামী যেরকম চৈতি রাতে মানে চৈত্র মাসের রাতে যেরকম গজল গাইতো, মানে এটা হচ্ছে কবি কল্পনায় তার এরকম মনে হয়েছে, এটা প্রতীক্ষার জন্য, ভালোবাসার জন্য, সেরকম হৃদয়ের ভেতর থেকে যেরকম গান গাইতো। দুপুর বেলায় চবুতরায় কাকতো কবুতর, মানে ঠিক দুপুর বেলাতে যেরকম চবুতরায়, চবুতর মানে চাতাল বা চত্বরে বসে যেরকম কবুতর কাঁদে তার প্রিয়ার জন্য, হ্যাঁ, এমনই মুহূর্তগুলো তিনি, এমনই চিত্রকল্প তিনি ঠিক মানে প্রিয়ার সাথে সাযুজ্য রেখে তিনি এখানে উপস্থাপন করার চেষ্টা করেছেন। ভুই তারকা সুন্দরী, ভুই মানে হচ্ছে মাটি, তারকা সুন্দরী, সজনে ফুলের দল ঝুরি, তিনি তার প্রিয়ার সৌন্দর্যটা তিনি ভুই তারকা সুন্দরীর সাথে তুলনা করেছেন, সজনে ফুলের দল ঝুরির সাথে তুলনা করেছেন। সজনে ফুলের দল যেরকম দেখবেন যে মানে ঝরে ঝরে পড়ে ফুলগুলো, থোপা থোপা লা ছড়াতো, থোপা থোপা মানে গুচ্ছ গুচ্ছ, লা মানে হচ্ছে বিস্ময়, মানে এগুলো যখনই ঝরে তখন মনে হচ্ছে মানে বিস্ময়ের শেষ থাকে না। দুলন খোপার পর, অর্থাৎ এই ফুলগুলো যখন সে খোপার মধ্যে পড়তো তখন মানে বিস্ময়ের যেন শেষ থাকতো না। ঝাঁঝাল হাওয়ায় বাস্ত উদাস মাছ রাঙা স্বর, অর্থাৎ ঝাঁঝালো হাওয়ায় উন্মাদনার এই পরশনে কি করতো এই মাছ রাঙার স্বরও যেন
তখন ভেসে উঠত। পিয়াল বোনায় পলাশ ফুলে গেলাস ভরা মৌ, খ্যাত বধুর জড়িয়ে গলা সাঁওতালিয়া বউ। তিনি একের পর এক প্রিয়ার সৌন্দর্যকে উপস্থাপনের জন্য তিনি দৃশ্যকল্পের পর দৃশ্যকল্প এঁকেছেন। পিয়াল বনায় পলাশ ফুলের গেলাস ভরা মানে পিয়াল বন মানে এক ধরনের বন, সেখানে তার মনে হয়েছে, কবি কল্পনায় মনে হয়েছে যেন পলাশ ফুলের মানে গ্লাসের পর গ্লাস ভরা কি মধু, মানে সেটাতে পরিপূর্ণ। মানে ফুলগুলো এত সুন্দর, এত নান্দনিক, তার কাছে মনে হচ্ছে গ্লাসে গ্লাসে যেন পরিপূর্ণ সেখানে মধুতে। খ্যাত বধুর, বধূ মানে যে প্রিয় বন্ধু আর কি, খ্যাত বধুর জড়িয়ে গলা সাঁওতালি মানে দৃশ্যকল্পটা তার কাছে মনে হয়েছে যে জমিতে যেরকম জমির গলা ধরে যেরকম সাঁওতালিয়া বউরা কি করতেছে ধরে রেখেছে, ঠিক এমনই যেন তুমি আমাকে ধরে রেখেছিলে, লুকিয়ে তুমি দেখতে তাই বলতে আমি অমনি চাই। অর্থাৎ তুমি লুকিয়ে লুকিয়ে এগুলো দেখতে এবং বলতে আমি মানে ওই সাঁওতালিয়া বউর মতো আমি তোমাকে চাই। খোপায় দিতাম চাপা গুজে, অর্থাৎ চাপা ফুল মানে প্রিয়া, কবিতার প্রিয়াকে গুজে দিত খোপায়। ঠোঁটে দিতাম মৌ, অর্থাৎ উষ্ণ চুম্বন দিত, যেটা যদিও মধু, এখানে চুম্বন অর্থ ব্যবহৃত হয়েছে। হিজল শাখায় ডাকতো পাখি বউ কথা কও, মানে বউ গো কথা কও। মানে এই এমন মুহূর্তে কবি বোঝাতে চেয়েছেন যে রোমান্টিক স্বরে তখন যেন তাদেরকে আরো একটু এগিয়ে দেওয়ার জন্য হিজল শাখায় মানে পাখি বউ কথা কও বলে ডেকে উঠত। এটা আসলে ভালোবাসারই অনন্য বহিঃপ্রকাশ হিসেবে তিনি এই শব্দগুলো ব্যবহার করেছেন বা এই উপমাগুলো ব্যবহার করার চেষ্টা করেছেন। ডাকতো ডাকুক জল পায় না, নাস্ত ভরা বিল, জোড়া ফুল ওরা যেন আসমানি কাঞ্চিল। কবি কল্পনায় মনে হয়েছে যেন ডাহুক পাখি জলপাড়েরা ভরা বিলে তারা একের পর এক নেচে যাচ্ছে। জোড়া ভুর মানে ভুরু যেটাকে বলি আমরা আঞ্চলিক মানে ভাষায়, জোড়া ফুর ওরা যেন আসমানে গাংচিল যেন জোড়া ভুরু তার মানে অনিন্দ সুন্দর ভ্রু যেন সেগুলো প্রস্ফুটিত করে সে যেন আকাশে উড়ে যাচ্ছে। হঠাৎ জলে রাখতে পা, কবি মনে হয়েছে সে যখন জলে হঠাৎ করে পা রাখে, কাজলা দিঘির শিউরে গা, মানে এই কালো দিঘিটা তখন যেন গা শিউরে ওঠে এবং তার চেয়ে আরো বেশি ভয়ার্ত হয়ে ওঠে কবি। তিনি বলছেন কাটা দিয়ে উঠতো মৃণাল, ফুটতো কমল ঝিল, ডাগর চোখে লাগতো তোমার সাগর দেখির নীল। অর্থাৎ কাটা দিয়ে উঠতো মানে শিউরে উঠতো। কেন শিউরে উঠতো? মৃণাল ফুটতো কমল ঝিল, অর্থাৎ পদ্মে নালোর ডাটা ফুটতো ঝিলে, ওইগুলো যদি তার কোনো ক্ষতি করে। ডাগর চোখে লাগতো তোমার সাগর দেখির নীল, মানে তোমার কবির প্রিয়ার যে চোখ সেটা মানে ডাগর চোখ ছিল। ডাগর চোখ হচ্ছে মানে কবি ভাষায় কাব্যিক ভাষায় এটা হচ্ছে সবচেয়ে সুন্দরতম মানে সুন্দরের প্রতীক। ডাগর হচ্ছে মায়াবী চোখ, মহাচ্ছন্ন চোখ, সম্মোহনী চোখ। বিষয়টা এমন মনে হতো যেন আসলে সাগরের মধ্যে যেরকম নীল, ঠিক অনেকটা এরকমই তার কাছে মনে হতো যখন সে ডাগর চোখে তার দিকে তাকাতো। উদাস দুপুর কখন গেছে এখন বিকেল যায়, ঘুম জড়ানো ঘুমতি নদীর ঘুমুর পড়া পায়। তিনি বলেছেন উদাস দুপুর কখন শেষ হয়ে এখন বিকেল হয়ে গেছে, ঘুম জড়ানো গোমতী নদীর ঘুমুর পড়া পায়। অর্থাৎ এখন যেন গোমতী নদীরও মানে তার চোখে যেন টলু টলু মানে ঘুমের যেন মানে কি পড়েছে, ঘুমুর পড়েছে। শঙ্খ বাজে মন দিয়ে, সন্ধ্যা আসে বন গেয়ে। অর্থাৎ সারাদিন গিয়ে যেন এখন বিকেল মানে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, এই কারণে মন্দিরে শঙ্খ বাজছে। জাগতিক বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। মানে সন্ধ্যা আসছে বন গেয়ে, বন যেরকম মানে বনই যেন আধারে মানে ছেয়ে যাচ্ছে। ঝাউয়ে শাখায় ভেজা আধার কে বিজেছে হায়, মাটির বাসি বনদেশে ভীম পলাশি গায়। অর্থাৎ সবকিছুতেই যেন মানে একের পর এক সময় পেরিয়ে যেন শেষের দিকে ধাবিত হচ্ছে। ঝাউয়ের শাখায় ভেজা আধার মানে ঝাউ গাছেও যেন মানে অন্ধকার ঘনিয়ে আসছে, কে বিজে ছায় মানে যে ওই যে চোখের পিছুটির মতন একটা। মাঠের বাসি বনদেশী ভীম পলাশি, অর্থাৎ মাঠের বাসি উদাস উদাস হয়ে ভীম পলাশি কি করতেছে, গাচ্ছে। মানে হলো পলাশ ফুলের বন্দনা গাইছে।
বউল আজি বাউল হলো, আমরা তফাতে, আম মুকুলের গুজি কাঠি দাও কি খোপাতে। বউল মানে হলো ফুলের কলি বা কড়ি, আমৃচু প্রকৃতির করি আর কি। এই বোলগুলো কি হয়ে গেল, বাউল হয়ে গেল, অর্থাৎ পূর্ণ হয়ে গেল। বাউল অর্থ যদিও মানে যারা গান গায় আহ, এই সমস্ত শ্রেণীর মানুষদের বোঝায়, কিন্তু কবি এখানে বোঝাতে যাচ্ছেন যে আমের বোলগুলো কি হয়ে গেল, মানে মুকুল হয়ে গেল, পূর্ণ হয়ে গেল। আমরা তফাতে, আমরা পেছনেই পড়ে আছি। আম মুকুলের গুজি কাঠি দাও কি খোপাতে, তিনি বলেছেন আম মুকুলের মানে এই কাঠিগুলো কি গুজে তুমি কি এখনই খোপাতে দাও। ডাবে শীতল জল দিয়ে মুখ মাজো কি আরো প্রিয়, বলতে ডাবে শীতল জল দিয়ে তুমি কি এখনই প্রিয় মুখ মাজো। প্রজাপতির ঢাক মানে প্রজাপতির ডাক ছড়া সোনার টোপাতে, ভাঙা বুড়ো দাও কি জোড়া রাতুর শোভাতে। তিনি একের পর এক নতুন 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 উপমায় তার প্রিয়ার সৌন্দর্যকে উপস্থাপন করার চেষ্টা করেছেন। মানে প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গে তিনি প্রিয়ার সামনে প্রিয়ার মানে সৌন্দর্য উপস্থিতি তিনি খুঁজেছেন আর কি। প্রজাপতির ডাক ঝরা সোনার টোপাতে, টোপা মানে হচ্ছে গুটি আকারে নকশার মতো আর কি। প্রজাপতির ডাক ঝরা সোনার টোপাতে, ভাঙা বুরু দাও কি জোড়া রাতুর শোভাতে। ভাঙা তো বুঝতে পারছেন, বুরু মানে হচ্ছে চোখের লোমের এলাকা, আর রাতুল শব্দের অর্থ হচ্ছে লাল বা রক্তবর্ণ। অর্থাৎ প্রজাপতির মানে ডাক ঝরা সোনার টোপাতে করে তুমি কি ভাঙা বুরুতে কি এখনো তুমি কি সেগুলো জোড়া লাগাও সৌন্দর্য বর্ধনের জন্য। বউল বউল ঝরে ফলেছে আজ থলু থলু আম, রসের পীড়ায় টসটসে বুক, ঝরছে গোলাপ জাম। বোল মানে যে আমরা আগেই বলেছি ফুলের কুড়ি, যেটা বলছে বউল ঝরে গিয়ে আজকে সেখানে থলু থলু আম হয়েছে, রসের পীড়ায়, হ্যাঁ, টসটসে বুক, ঝরছে গোলাপ জাম, অর্থাৎ গোলাপ জামটাও এমন হয়েছে যেন রসে পরিপূর্ণ হয়ে গেছে। কামরাঙারা রাঙলো ফের, অর্থাৎ কামরাঙাও তার কালারফুল রঙে রাঙিয়ে উঠলো। পীড়ন পেতে ওই মুখে, মানে তোমার স্পর্শ পাওয়ার জন্য কামরাঙারও কেমন কি রঙিন হয়ে উঠলো। আমগুলো, গোলাপ জামগুলো কেমন যেন তোমার তোমার জন্য কি টসটসে হয়ে উঠলো। স্মরণ করে চিবুক তোমার, বুকের তোমার ঠাম, অর্থাৎ তোমার চিবুক, আমরা যেটাকে সাধারণত আঞ্চলিক ভাষায় থুতনি বলে থাকি, হ্যাঁ, মুখের নিম্নাংশ আর কি। তোমার এই চিবুকের স্পর্শ পাওয়ার জন্য সে তারা যেন ব্যাকুল হয়ে উঠছে, এটা প্রত্যেকেই যেন পরিপূর্ণ হয়ে উঠছে। বুকের তোমার ঠাম, ঠাম মানে হচ্ছে তোমার বুকে ঠাঁই পাওয়ার জন্য আর কি। জামরুলের রস ফেটে পড়ে, হায় কে দেবে দাম, মানে তোমার বুকে সেগুলো গড়িয়ে পড়ার জন্য জামরুলের রসও যেন ফেটে পড়তেছে। একই বলতেছেন এগুলোর দাম কে দিবে। করেছিলাম চাউনি চয়ন নয়ন হতে তোর, ভেবেছিলাম গাঁথবো মালা পাইনি খুঁজে টোর। কবি বলতেছেন চোখে চোখে চেয়ে মানে তোর নয়ন হতে চেয়েছিলাম, তোর কি মানে প্রিয়জন হতে চেয়েছিলাম। ভেবেছিলাম গাঁথবো মালা পাইনি খুঁজে টোর, অর্থাৎ মানে প্রিয়াকে নিয়ে ভবিষ্যতে ঘর সংসার করবে, মালা গাঁথবে, কিন্তু সে কোনো দরজা বা কোনো উপায় সে খুঁজে পায়নি। সেই চাহনি নীল কমল, কমল মানে হচ্ছে আপনারা আগে জানেন পদ্ম, আমি আগে বলেছি এটা। নীলকমল এখানে তিনি বিরহের প্রতীক হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেন। সেই চাহনি নীল কমল ভরল আমার মানুষজন, অর্থাৎ তোমার সেই চাহনিটা যেন নীল কমলে, নীল পদ্ম ফুলে যেন পরিণত হলো। ভরল আমার মানুষজন, আমার মনের যে জল ছিল, অতৃপ্ত জল ছিল, সে মানে সেটাকে কি করলো, সে পরিপূর্ণ করলো। কমল কাটার ঘা লেগেছে মর্মমূলে মোর, অর্থাৎ মানে পদ্মের যে কাঁটা থাকে সেই কাঁটার কি ঘা লেগেছে মরমে, অর্থাৎ পদ্ম তুলতে গেলে যেরকম কাঁটা লাগে, ঠিক এই ভালোবাসা পাওয়ার জন্য তার এই যে ব্যাকুলতা ছিল, শেষ পর্যন্ত সেটা কি হলো, ব্যর্থতায় পর্যবসিত হলো। এই কাঁটা লাগার মতো করে তার মনেও, তার হৃদয়ে যেরকম একটু কি লেগেছে, ঘা লেগেছে। বক্ষে আমার দুলে আখির সাতনরি হার লোর, বক্ষ মানে বুকে, আমার দুলে আখির, আখির মানে হচ্ছে চোখ, সাতনরি হার লোর, লোর মানে হচ্ছে চোখের জল। সাতনরি বলতেছে এখানে পৌরাণিক উপাখ্যানের মতো একটি করতেছেন যে আমার বুকে সাতনরি হার লোরের মতো কি মানে চোখের জল যেন আমার মানে থেকে চোখ থেকে বক্ষ পর্যন্ত
একের পর কি অবিরত ধারায় পড়তেছে। তরি আমার কোন কিনারায় পাইনি খুঁজে কুল, শরণ পারের গন্ধ পাঠায় কমলানি ফুল। কবি বলছেন যে তরি মানে হচ্ছে নৌকা, মানে নৌকা আমার কোন কিনারায় পাইনি খুঁজে কুল, অর্থাৎ তার জীবনটা এখন কোন অবস্থানে রয়েছে, কবি এখন সে সম্পর্কে সন্দিহান, সে কোনো স্থিরতা খুঁজে পাচ্ছে না, কোনো অভিষ্ট লক্ষ্য সে খুঁজে পাচ্ছে না। শরণ পারের গন্ধ পাঠায় কমলা নেউর, অর্থাৎ তারপরও কবির মনে হচ্ছে যেন পাড়ের গন্ধ আছে, এবং এই গন্ধটার ইঙ্গিত দিচ্ছে কি কমলা লেবুর ফুল, ফুলগুলো কমলা ফুলটাই যেন পাড়ের গন্ধের কথা তাকে বলে দিচ্ছে। পাহাড়তলির শাল বনায় বিষের মতো নীল ঘনায়, অর্থাৎ আপনারা যারা পাহাড়তলিতে গিয়েছেন, পাহাড়তলির বিশাল একটা শাল বন আছে, পাহাড়তলি যখন শাল বনে যায়, এখানে যখন মানে সন্ধ্যা হয়, এত মানে ঘন কালো মানে অন্ধকার, গুড়গুড়ে অন্ধকার নেমে আসে, এরকম একটি মানে চিত্রকল্প তিনি দৃশ্যকল্প তিনি আনয়ন করেছেন তার ব্যথা বেদনা বোঝানোর জন্য। তিনি বলছেন পাহাড়তলির শালবনে যেরকম অন্ধকার হয়, সেরকমই যেন বিষের মতো নীল ঘনায় এরকম জমাটবাদ অন্ধকার যেন তার মনের ঘুরে, তার চিন্তার ঘুরে কি ঘনীভূত হচ্ছে। শ্বাস পড়েছে ওই দ্বিতীয়ার চাঁদ, শ্বাস পড়েছে ওই দ্বিতীয়ার চাঁদ ইহুদি দুল, হাই গো আমার ভিন গায়ে আজ পথ হয়েছে গোল। বলছে শ্বাস পড়েছে, সন্ধ্যা হয়েছে, মানে দ্বিতীয়ার চাঁদ, মানে আমরা যেরকম খণ্ডিত চাঁদ বলি আর কি, অর্ধ চাঁদ যেটাকে আমরা বলি, তো এই অর্ধ চাঁদে কি পড়েছে, শ্বাস পড়েছে, সন্ধ্যা মানে সন্ধ্যায় ঢেকে গেছে, যেমন একটা আলো আধারিতে ঢেকে গেছে, হাই গো আমার ভিন গায়ে আজ পথ হয়েছে ভুল। তিনি বলতেছেন যে এতদিন যা করেছি যেন ভুল করেছি, আমার পথটা যেন আজকে আজ যেন কি ভিন গায়ের দিকে আমার পথ, অনেকটা ওই যে গানের মতো, এ জীবনের পাতায় পাতায় যা ছিল সব ভুল। মানে কবির কাছে এই শেষ পর্যায়ে এসে তার কাছে মনে হয়েছে আমি যা চেয়েছিলাম তা তো পাইনি, মনে হচ্ছে আমার সবকিছুই ভুলে ভরা ছিল। কোথায় তুমি কোথায় আমি চৈতে দেখা সেই, কেঁদে ফিরে যাই যে চৈত তোমার দেখা নেই। বলছে আজকে তুমি কোথায় আর আমি বা কোথায়, সেই যে চৈত্র মাসে তোমার সাথে পরিচয় হয়েছিল, কথা হয়েছিল, মানে তোমার স্পর্শ পেয়েছিলাম, আজকে চৈত কিন্তু ফিরে ফিরে যাচ্ছে, এই চৈত্র মাসে কিন্তু তোমার কথা মনে হচ্ছে, এক চৈত্র তোমার সাথে দেখা হয়েছিল, আরেক চৈত্র মাস চলে যাচ্ছে, এই ফাগুন চলে যাচ্ছে, তোমার কিন্তু দেখা নেই। কণ্ঠে কাঁদে একটি স্বর, কোথায় তুমি বাঁধলে গো, তুমি বারবার বলতেছেন যে আমার ভেতরটা কি, আমার ভেতরের যে সত্তা সেটা বারবার বলছে কেঁদে কেঁদে, তুমি আজকে কোথায় ঘর বাঁধলে, কেন ঘর বাঁধলে। তেমনি করে যাচ্ছে কি রাত আমার আশাতেই, তুমি কি এখনো আমার আশাতে কি তুমি কি মানে রাত কাটাও, কুড়িয়ে পাওয়া বেলায় খুঁজি হারিয়ে যা খেয়ে, খেয়ে মানে হচ্ছে সোতা প্রান্ত। বলতেছে এই কুড়িয়ে যাওয়া মানে কুড়িয়ে পাওয়া বেলায় এই শেষ প্রান্তের এই সময়টাতে এসেও আমি ঠিক আগের সোতার প্রান্ত ধরে, ভালোবাসার সেই প্রান্ত ধরে যেন এখন আমি হারিয়ে যাই, তোমার একটু স্পর্শের জন্য, তোমার সান্নিধ্য লাভের জন্য। পরপরের ঘাটি প্রিয় রইনু বেঁধে না, এই তরিতে হয়তো তোমার পড়বে রাঙা পা। তিনি বলতেছেন যে এই পৃথিবীতে তোমার সাথে হয়তো আমার আর মিলন হয়তো সম্ভব নয়, নানা কারণে, জাগতিক কারণে। এই কারণে তিনি প্রত্যাশা করতেছেন যে এই জীবনে না পরপরের ঘাটে প্রিয় রইনু বেঁধে, অর্থাৎ পরপরের ঘাটে আমি আবারও নৌকা বেঁধে তোমার জন্য অপেক্ষা করবো, না মানে নৌকা নিয়ে তোমার জন্য অপেক্ষা করব। এই তরিতে হয়তো তোমার পড়বে রাঙা, অর্থাৎ সেখানে হয়তো তরিতে তোমার কি রাঙা পা পড়বে, তোমার রাঙা পা পাওয়ার জন্য আমি সেখানে অপেক্ষা করব পরপারের ঘাটে। আবার তোমার সুখ ছোঁয়াও আকুল দুলা লাগবে নাই, এক তরিতে যাব মোরা আর না হারা গা, পরপারের ঘাটে প্রিয় রইনু বেঁধে না। বলতেছে আবার তোমার সুখের ছোঁয়ায় মানে আকুল দুলা লাগবে না, অর্থাৎ নৌকাতে তোমার সুখের ছোঁয়া লাগবে, স্পর্শ লাগবে, এক তরিতে যাব মোরা আর না হারা গা, মানে একটি নৌকাতে করেই আমরা কি মানে সুখের সমুদ্রে সেই কি স্বর্গোদ্যানে আমরা চলে যাব, আর না হারাগা, অর্থাৎ কখনোই আমরা আর হারবো না, পরপরের ঘাটি প্রিয় রইনু বেঁধে না। তিনি বলতেছেন যে তোমাকে পাওয়ার জন্য আমি পরপরের ঘাটি নৌকা বেঁধে প্রহরের পর প্রহর, সময় পর সময় আমি অপেক্ষা করব। টোটাল কবিতাতেই এক কথা যদি আপনি বলতে চান, কবিতার মধ্যে কবি কি বোঝাতে চেয়েছেন, এক কথায় উত্তর,
কবির প্রিয়ার সৌন্দর্য তিনি প্রকৃতির অনুষঙ্গের মধ্য দিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছেন। প্রকৃতির প্রত্যেকটা পরতে পরতে তিনি প্রিয়ার উপস্থিতি খোঁজার চেষ্টা করেছেন। আর একই সাথে তিনি নীলোৎপল অর্থাৎ ব্যথা নীলোৎপল যেটাকে তিনি অভিহিত করেছেন, তিনি একই সাথে বিরহেরও স্তব গান এখানে গাওয়ার চেষ্টা করেছেন। তার মানে হচ্ছে নিরঙ্কুশ ভাবে তিনি যা বোঝাতে চান সেটা হচ্ছে এক চৈত্র মাসে যে প্রিয়ার সান্নিধ্য তিনি পেয়েছিলেন, আরেক চৈত্র মাস মানে যখন এলো তখন দেখা গেল সেই আগের মতো সবকিছুই রয়েছে কিন্তু তার প্রিয়া আর নেই। ওই যে কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। আগের মতো সবকিছু আছে, সেই পেয়ালাও আছে, সেই কফি হাউসও আছে, কিন্তু সেই মানুষগুলো আর নেই। এরকমই যেন বিষয়গুলো, যে তার এখন আগের মতো সেই নৌকাও আছে, সে নৌকা করে, সে খেয়া নৌকা করে সে মানুষগুলো আসা যাওয়া করে, কিন্তু অনেক পায়ের মধ্যে তার প্রিয়তমার যে পাটা ছিল রাঙা পা, সেই পাটি আর পায় না। সে পায়ের জন্য, তার সান্নিধ্য পাওয়ার জন্য কবির প্রার্থনা ব্যাকুলতা যে আবারও এই জীবনে যদি মিল না হয়, পরজীবনে যেন সেই খেয়াঘাটের খেয়া পাড়ের সে মাঝে হয়ে থাকবে তার প্রিয় পা দেখার জন্য, তার সান্নিধ্য পাওয়ার জন্য। আমরা দেখেছি প্রাচীন যুগে, মধ্যযুগে এবং আধুনিক যুগে, তিনটি যুগেই যতজন কবি মানে প্রিয়াকে উপস্থাপন করেছেন, প্রত্যেক কবির কবিতাতে প্রকৃতির অনুষঙ্গ নানাভাবে এসেছে। আমরা যদি মধ্যযুগের দিকে তাকাই, আমরা দেখব যে কবি আলাউল তিনি পদ্মাবতী কাব্যে পৃষ্ঠার পর পৃষ্ঠা কি করেছেন, প্রিয়ার বন্দনা করেছেন প্রকৃতির নানা অনুষঙ্গের মধ্য দিয়ে। আবার দেখি কালিদাসের কথা আপনি যদি ধরেন, কত ভাবে তিনি প্রিয়ার সৌন্দর্য তিনি উপস্থাপন করার চেষ্টা করেছেন। আধুনিক যুগে আপনি যতজন কবি দেখবেন, প্রত্যেক কবি নানা অনুষঙ্গে, জীবনানন্দ ধরেন, টুকন ঠাকুর ধরেন, নীলনদী গুণ ধরেন, শামসুর রহমান ধরেন, হ্যাঁ, আপনি যারাই কবিতা লেখে, বিশেষ করে রোমান্টিক ধাঁচের কবিতা, প্রত্যেক কবির প্রত্যেকটা পংক্তি পরতে পরতে আপনি দেখবেন যে কি মানে প্রিয়াকে উপস্থাপন করেছেন, প্রিয়াকে অনুভব করেছেন প্রকৃতির অনুষঙ্গে। এই কবিতাও তার কোনো মানে ব্যত্যয় ঘটেনি। প্রকৃতপক্ষে কবি সার্থক এবং সফলভাবে প্রিয়াকে উপস্থাপন করতে পেরেছেন তার এই কবিতায়। এই ছিল আমাদের কবিতার ব্যাখ্যা। তারপরে কোনো শব্দে যদি আপনাদের কোনো কনফ্লিক্ট বা আপনাদের দ্বন্দ্ব কিংবা কোনো জিজ্ঞাসা আপনাদের থাকে কোনো শব্দে, অনুগ্রহপূর্বক আপনারা একটু কমেন্ট অপশনে জানাবেন। পাঠ সংশ্লিষ্ট আরো যদি কোনো ব্যাখ্যা আপনাদের জানার প্রয়োজন আপনি মনে করেন, তাহলে অনায়াসে আপনারা কি করতে পারেন, কমেন্ট অপশনে জানাতে পারবেন। সেগুলো নিয়ে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এবং হ্যাঁ, যাওয়ার আগে আরেকবার বলে যাই, এই ক্লাসটি যদি আপনার ভালো লাগে, ন্যূনতম যদি আপনি উপকৃত হন, আপনার নতুন থাকবেন, একটু কষ্ট একটু লাইক দিবেন এবং আপনার যে কোনো একজন প্রিয়জনকে, আপনার সহপাঠীকে একটু এই ক্লাসটি দেখার একটু সুযোগ করে দেবেন। আজ এখানে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে।